নমস্কার, আমি অনির্বাণ। আপনারা দেখছেন দেওয়াল লিখন। আজ 15 থেকে 20 দিন হয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে গেছে। মাঠে, বাজারে, ঘাটে, ট্রেনে, বাসে দলটা জাস্ট উঠে গেছে। তাহলে সিপিএম যা বলতো যে 15 বছর শাসন করুক আর যাই করুক, হারার পর 15 দিনের মধ্যে দল উঠে যাবে, সেটা বাস্তবে কি রূপান্তরিত হয়েই গেল? কিন্তু মানুষ একরকম বলে, বিরোধী দল একরকম বলে, কিন্তু আমরা যারা সাংবাদিক, আমাদের চোখ কিন্তু আসল ঘটনাকে পর্যবেক্ষণ করার বারবার চেষ্টা করে। সে আসল ঘটনা কিন্তু আমাদের চোখ বা আমার চোখই বলবো, আমি অন্য কারুর কথা বলবো না। আমার চোখ কিন্তু যা বলছে, সে কিন্তু কোনো উভে যাওয়ার গল্প কিন্তু বলছে না। আচ্ছা, আপনাদের যদি জিজ্ঞেস করি, বিরোধীরা সব থেকে স্ট্রং কোন জায়গায় হয়, তাহলে আপনাদের উত্তর হবে আন্দোলন, ইস্যু ভিত্তিক আন্দোলন, বা যে কোনো ধরনের বড় ইস্যুকে ক্যাপচার করা, ঠিক টাইমে ক্যাপচার করা। এইগুলো হচ্ছে বিরোধীদের মূল অস্ত্র এবং শক্তি আপনারা বলবেন। কিন্তু এর থেকেও বড় আরেকখানা অস্ত্র বিরোধীদের হাতে আছে, নিজেদের শহীদ দেখানো। শহীদ বলতে কিন্তু শহীদ আমরা সেই স্বনামধন্য ব্যক্তিদের বলি যারা দেশের জন্য প্রাণ দিয়েছে। এই অর্থে আমি শহীদ বলছি না। নিজেদের আক্রান্ত দেখানো, নিজেদের দুর্বল দেখানো, অসহায় দেখানো, সব থেকে ভালো শব্দ। মানুষের সামনে নিজেকে অসহায় দেখানো। এই অসহায় যদি কোনো দল দেখাতে পারে, বিরোধী দল, তাহলে কিন্তু তার অ্যাডভান্টেজ আসে। দেখুন, তৃণমূল আমলে বিজেপি বহু সভা করার জন্য কোর্টে যেতে হয়েছে। এই ইস্যুটা কিন্তু তৃণমূলের এগেনস্টে গেছে, বিজেপিকে সুযোগ করে দিয়েছে তৃণমূল, যে বিজেপিকে অসহায় দেখানো, যে দেখো আমরা কোনো সভা সমিতি অবধি করতে পারবো না, এই স্বাধীনতাটুকু আমার কাছে নেই, যে আমরা একটা সভা করব তার জন্য আমাদের আদালতে যেতে হচ্ছে। এটা কিন্তু তৃণমূলের এগেনস্টে গেছে। কিন্তু ওই যে একখানা কথা, যেই হয় শাসক সেই করে চোখ বন্ধ সবার আগে। শাসকের চোখ কেন যায় না, গদিতে বসার পরই বন্ধ হয়ে যায়। খোলা থাকে, কিছুদিন খোলা থাকে গদির পর, তারপর ধীরে ধীরে ওই যেমন সেই ঘুম আসার আগে চোখ ঢোলে না মানুষের, ঢুলে আসে, এরকম এরকম করে, তো ওই চোখ ঢুলে যায় শাসকের। শাসক ভুলে যায় তার ইতিহাস। আর যে ইতিহাস ভুলে, তার কিন্তু চচ্চর করে নাবা ভগবানও ঠেকাতে পারে না, তার নাবা প্যারাসুটে হয় যে ইতিহাস ভুলে যায়। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। অ্যাজ এ সাংবাদিক নিরপেক্ষভাবে বলছি, কাল আমি বিজেপিরও আনব। স্ট্র্যাটেজিক্যালি তৃণমূল কংগ্রেস কিন্তু যে সিদ্ধান্তটা নিয়েছে খুব ভালো, এবং আমি আপনাদের বলছি, এটা আমার ধারণা এবং আমার বিশ্লেষণী ক্ষমতার ভিত্তিতে আপনাদের বলছি, যে ফলতা নির্বাচনে প্রার্থী প্রত্যাহার করে নেওয়া এরই একখানা অঙ্গ। এই মুহূর্তে তৃণমূল বাজার থেকে নিজেদের তুলে নিয়েছে। দেখুন, তৃণমূলের ধরুন 10 জন, তার মধ্যে আমি মেনে নিলাম 7 জন চোর, ছেচর, ডাকাত। 3 জন তো ভালো মানুষ ছিল, তারা কারোর ওপর অত্যাচার করেনি, তাদের এই মুহূর্তেও মুখ খুলতে ভয় নেই। কিন্তু তারা মুখ খুলছে না কেন? দল হিসেবে তৃণমূল কংগ্রেস নিজেদের বাজার থেকে তুলে নিয়েছে। কেন নিয়েছে? এই মুহূর্তে শাসকের সামনে রাখো যে আপনাদের সামনে কোনো বিরোধী নেই, ইউ ক্যান ডু এনিথিং। এই যখন শাসকের সামনে আসে যে ইউ ক্যান ডু এনিথিং, তখন কিন্তু শাসক চোখে একখানা প্রথমে কাপড় পরে, তারপর যা ইচ্ছে তাই শুরু করে। কারণ তখন শাসক ভাবে আমরা ছাড়া আর এই এখন কেউ অপরাজেয় নেই, আমরাই শুধু অপরাজেয়, বাকি সব পরাজিত। তখন শাসক চোখে কাপড়টি পরে নেয়। তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে এই স্ট্র্যাটেজিতে গেছে। আর যখন নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তখন এইখানে এই স্ট্র্যাটেজির গুরুত্ব আরও বাড়ে। বর্তমান শাসক যদি চোখে কাপড় পরে নিয়ে কোনো স্বৈরাচারিতার দিকে ধায়, তাহলে সর্বোচ্চ ইস্যু নিয়ে মমতা ব্যানার্জি রাস্তায় নেমে পড়বে। এবং পুরো ইলেকশনে যদি আগের ইলেকশনের রিপিটেশন শাসক ঘটায়,
তাহলে কিন্তু এই ফলতা নির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রত্যাহারটা কিন্তু জাস্টিফাই হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ বিরোধীদের কাজকর্ম ধীরে ধীরে মানুষ ভুলতে শুরু করবে, জাস্টিফাই হয়ে যাবে, এবং সেইখান থেকে তৃণমূল নিজেদের অসহায় দেখানো শুরু করবে পুরসভা ইলেকশন থেকে। এবং তারপর যদি শাসক কোনো স্বৈরাচারী স্টেপ নিয়ে ফেলে ভুল করে, সেই সর্বোচ্চ ইস্যু নিয়ে পথে নামবে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই এখন তৃণমূলের স্ট্র্যাটেজি। আমি কোনো সূত্র থেকে খবর পাইনি, এটা আমি সাংবাদিক হিসেবে নিজের বিশ্লেষণ করছি, নিজের বিশ্লেষণী ক্ষমতা দিয়ে বলছি আমার নিজে। এটা ছাড়া তৃণমূলের অন্য কোনো স্ট্র্যাটেজি এই মুহূর্তে হতে পারে না, যে পথে তৃণমূল হেঁটেছে। সো কালকে জানবো বিজেপি এই মুহূর্তে কি স্ট্র্যাটেজি নিয়ে চলতে পারে। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।